হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা এসআইআরের সর্বশেষ আপডেট জেনে নেব যে সব ঠিক তবুও সন্দেহ, ভোটার তালিকায় ফেল কমিশনের সফটওয়্যার, এর জন্যই কিন্তু হয়রানির শিকার হচ্ছে লক্ষ লক্ষ ভোটার। আপনারা জানেন যে একাধিক ভোটারের যে নোটিশ সেগুলো ইস্যু হয়েছে তার কোনো কারণই নেই, কোনো কারণ ছাড়াই তাদের নোটিশ ইস্যু হয়েছে। কারণ হচ্ছে যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে সেই সফটওয়্যার হচ্ছে ডাহা ফেল করছে এই কাজের জন্য। তো আমি প্রথমেই বলেছিলাম যে বেশিরভাগ কেসগুলোই কিন্তু সফটওয়্যারের সাহায্য নেওয়া হচ্ছে, সেই জন্যই সামান্যতম সমস্যা যদি কোথাও থাকে তো সেটাকেও কিন্তু নোটিশ ইস্যু করা হয়েছে। এছাড়াও কারোর কোনো সমস্যা নেই তাহলেও সফটওয়্যারের প্রবলেমে নোটিশ ইস্যু হয়েছে। তার প্রমাণ ইআরও যারা রয়েছেন তারা নিজেরাই বলেছেন যে আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, বিষয়টা পুরোপুরি সফটওয়্যার নির্ভর, তাই আমরা ইচ্ছা করলেও কিছু করতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি ভুল হচ্ছে কিন্তু কিছু করা যাচ্ছে না। তো এই হলো বিষয়, যার জন্য কিন্তু এই লক্ষ লক্ষ ভোটারের হয়রানি। অন্যদিকে এই যে শুনানির যে সময়সীমা সেটা বাড়ানোর জন্য কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল যে এই যে এসআইআরের শুনানি সেটার সময়সীমা বাড়ানো হোক। তো সেই বিষয়ে কিন্তু কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি দেশের শীর্ষ আদালত থেকে, অর্থাৎ যে সময় আগে থেকে ছিল সেই নির্ধারিত সময়ের মধ্যেই শুনানি তাদেরকে শেষ করতে হবে। আর 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের ব্যাপারে যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত ওই ডেটই ফিক্সড আছে। সেই ডেট বাড়ানোর কথা কিন্তু মাঝখানে বলা হয়েছিল যে ওই ডেটটা বাড়তে পারে, কিন্তু এখনও পর্যন্ত যা খবর তাতে কিন্তু এখন ওই 14ই ফেব্রুয়ারি পর্যন্তই ফিক্সড আছে। ওই ডেট নিয়ে কোনো কিছু করা হয়নি এখনও পর্যন্ত, যেটা ছিল যে হওয়ার কথা ছিল, কিছু একটা ডেটটা পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু সেই পরিবর্তন এখনও কিন্তু দেখতে আমরা এটা জানবো যে সফটওয়্যার কী ধরনের ঠিক ভুল করছে। নামেও ভুল নেই, বয়সেও নয়, আত্মীয়তার ফারাকও নির্বাচন কমিশনের নিজের নির্দেশিকা মেনেই, তবুও ভোটারের নাম ঠাঁই পেয়েছে সন্দেহজনকের তালিকায়। ভুক্তভোগী ভোটারদের মতে সুপ্রিম কোর্টের নির্দেশে আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং সংক্রান্ত তালিকা প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে গেছে বিষয়টা। প্রশ্নটা আর বিভিন্ন ভুলের নয়, প্রশ্নটা হচ্ছে গোটা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে। স্বাভাবিকভাবেই এটা কিন্তু একটা প্রশ্ন উঠছে যে সব তথ্য ঠিক থাকলে কোন যুক্তিতে এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে এবং এই হয়রানির দায় কার। তো এরকম বিভিন্ন ভোটাররা কিন্তু বিভিন্ন কথা জানিয়েছেন। একজন ভোটার, তার বয়স হচ্ছে 56 বছর, তো এনুমারেশন ফর্মে আত্মীয় হিসাবে নিজের ঠাকুমার নাম উল্লেখ করেছিলেন। 2002 সালে তার ঠাকুমার বয়স ছিল 83 বছর। সেই হিসেব ধরলে 2025 সালে তার বয়স কত দাঁড়ায়? 106। অর্থাৎ ভোটার ও তার ঠাকুমার বয়সের ফারাক 50 বছর, অথচ কমিশনের দাবি এই ফারাক নাকি 40 বছরের কম। তাহলে কিভাবে এটা 40 বছরের কম হয়? তাহলে সফটওয়্যার এই ধরনের ভুল করছে, যেটা 50 বছরের ফারাক রয়েছে সেটা কমিশনের দাবি যে 40 বছরের কম, তাই তার নামে নোটিশ ইস্যু হয়েছে। তাহলে কোন অঙ্কে এই হিসেবটা হলো তার কোনো ব্যাখ্যা কিন্তু কেউ দিতে পারছে না। ওখানে যারা ইআরওরা রয়েছে, ইআরও তারা কিন্তু বলছেন যে এটা ভুল হচ্ছে, আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের কাছে কিছু করার নেই, কারণ সফটওয়্যার হচ্ছে যা বলবে সেটাই শেষ কথা। এটা কোনো যুক্তি? তো এই ধরনের আরও অনেক ব্যাপার রয়েছে। যেমন আরও একজন ভোটার, তার আত্মীয়ের বয়সের ফারাক সম্পূর্ণ বিধিসম্মত, তবু তার নাম রয়েছে হচ্ছে এই তালিকায়। আবার আরেকজন বাসিন্দা রয়েছে যিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, ওনার নাম 2002 এবং 2025 দুটি ভোটার তালিকাতেই হুবহু একই বানানে নথিভুক্ত রয়েছে। বানানে কোনো সমস্যা নেই, তথ্যেও কোনো সমস্যা নেই, কোথাও কোনো অসঙ্গতি নেই, তবু তাকে সন্দেহজনক বলে চিহ্নিত করা হয়েছে। তো কী ধরনের সফটওয়্যার? কমিশনের তরফে আগে বলা হয়েছিল যদি একজনকে 6জন বাবা হিসেবে দেখানো হয় তাহলে সংশ্লিষ্ট ভোটারকে সন্দেহজনক ধরা হবে। বাস্তবে দেখা যাচ্ছে যিনি 4 সন্তানের পিতা তার নামও রয়েছে সেই তালিকায়। তো রাজ্য জুড়ে প্রায় 5 লক্ষ মানুষ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ফাঁদে পড়ে রয়েছে।
যাদের এই সন্তানের 6জনের বেশি সন্তান বা 6জন সন্তান এইরকম ঘটনা। তাহলে এই যে 5 লক্ষ লোক, তাদের এই ধরনের ঘটনা কিন্তু দেখা যাচ্ছে। ভোটারদের অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট বিএলও তাদেরকে জানানো হলেও কোনো সদুত্তর মিলছে না। তারা তো কিছু করতেই পারবে না, বিএলওদের হাতে এই ব্যাপারে কোনো ক্ষমতাই নেই। একটাই কথা শোনা যাচ্ছে, শুনানির নোটিশ এলে হাজিরা দিতে হবে। কিন্তু সব তথ্য ঠিক থাকলে শুনানির কাঠগড়ায় দাঁড়ানোর প্রয়োজনটাই বা কেন? এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে দিতে পারেনি। ইআরওদের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাদের কথায় চোখেই দেখেই বোঝা যাচ্ছে যে কোথাও ভুল নেই, কিন্তু হাতে কলমে সংশোধনের কোনো ক্ষমতা তাদের নেই। সবটাই নির্ভর করছে সফটওয়্যার উপর। একাধিক ইআরও স্বীকার করেছেন এই ক্ষমতা তাদের হাতে থাকলে এত বিপুল সংখ্যক ভোটারকে হয়রানির মুখে পড়তে হতো না। প্রশাসনিক কাজও অনেক বেশি কার্যকর, তাড়াতাড়ি হতো। তো রাজনৈতিক মহলের বিভিন্ন অভিযোগ রয়েছে যে এই তালিকা প্রকাশ্যে এলে কমিশনের গলদ সামনে চলে আসবে। এই আশঙ্কাতেই প্রথমে তা টান্নাতে তারা কিন্তু অনীহা প্রকাশ করেছিল। তারা সুপ্রিম কোর্টের নির্দেশে এই তালিকাটা প্রকাশ করতে বাধ্য হয়েছে। এখনই বোঝা যাচ্ছে যে কি কারণে মানুষজনকে হয়রানি করা হচ্ছে। তাহলে একদম অহেতুক কিছু হয়রানি এখানে হচ্ছে। যে নোটিশ আসলেই আমাকে যেতে হবে, আমার নোটিশটা আসবে কেন? প্রথম কথা হচ্ছে, সব যাদের ঠিক তাদের নোটিশ কেন জেনারেট হবে? এই যে নোটিশ জেনারেট করা, এটা অটোমেটিক যে নোটিশ জেনারেট করা, আমি বারবার বলছিলাম, অনেকেই বলছিলেন না ম্যানুয়ালি করছে, ম্যানুয়ালি একদম না। বারবারই বলছি এটা একটা সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে। সেই সফটওয়্যার ঠিকঠাক পরিচালনা করা হয়নি, ঠিকঠাকভাবে তৈরি করা হয়নি, যার জন্য এই সমস্যার সম্মুখীন হচ্ছে লক্ষ লক্ষ ভোটার। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা যাক এই এসআইআর নিয়ে আগামী দিনে কী হয়, সেদিকে আমি নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।